আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। আর সেই বৃষ্টি বিলাসী সন্ধ্যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লাইভে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচ ওডিআই সিরিজ নির্ধারণী ম্যাচটা ছিল তৃতীয় ম্যাচ এবং সেখানে বাংলাদেশ কিন্তু শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় এবং বাংলাদেশের অপ্রত্যাশিত হার, যেটা বাঙালির খেলাপ্রেমী দর্শকরা মেনে নিতে পারছেন না। বাংলাদেশ যদি 4 দিন জ্বলে ওঠে তবে 1 দিন বা 2 দিন নিভে যায়। এটাই হচ্ছে টেস্ট, টি-20 এবং ওয়ানডে ক্রিকেটের বাংলাদেশের অধারাবাহিকতার একটা প্রতিচ্ছবি। অধারাবাহিক পারফরমেন্সটাই হচ্ছে ধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে, যেখানে বোলাররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা কথা বলি, আমাদের যে ফ্যাবুলাস 5 বা 5 স্টার বা পঞ্চ পাণ্ডব ছিল তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সেই অধ্যায়টা কিন্তু পরিসমাপ্তি ঘটেছে। এবং তারপরে আমরা যে মিডিল অর্ডার ব্যাটসম্যান অনেক সময় বলতাম মাহমুদুল্লাহ, রিয়াদ এত বল খেলছে কেন, কম রান করছে, এখন বুঝতে পারছেন যে আসলে তারা কী ধরনের ব্যাটিং করতেন, দায়িত্বশীল ব্যাটিং করতেন। আমি গতকাল পুরো ম্যাচটাই দেখেছি এবং সেখানে লক্ষ্য করেছি দায়িত্বহীন ব্যাটিংয়ের একটা প্রতিচ্ছবি। হতাশাব্যঞ্জক পারফরমেন্স, দৃষ্টিকটু ব্যাটিং, হতশ্রী ব্যাটিং বা বাজে পারফরমেন্স, যাই বলি না কেন সেটি কিন্তু আসলে সত্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোটোবেলার একটা ঘটনার কথা বলি। আমরা ছোটোবেলায় অনেক সময় কলার পাতা দিয়ে ঘর বাঁধতাম এবং সে ঘরটা বাতাসে উড়ে যেত। আবার যখন ইট সাজিয়ে সাজিয়ে ছোট ঘর তৈরি করতাম, ওই ইটের গাঁথনি থেকে একটা ইট সরিয়ে ফেললেই পুরা দেয়ালটাই হুড়মুড়িয়ে ধসে পড়তো। বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা কিন্তু সেরকমভাবেই ধসে পড়েছে। অনিন্দ সুন্দর নৈসর্গিক স্টেডিয়াম শ্রীলঙ্কার পাল্লেকেল্লে স্টেডিয়ামে শ্রীলঙ্কা কিন্তু আসলে প্রথমে ব্যাটিং করে 285 রান করে এবং তারপরে বাংলাদেশ সেই রানের জবাব দিতে যেয়ে 186 রান করে। 39 ওভার 4 বলের খেলা শেষে 10 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংসের উল্লেখযোগ্য দিক যদি আপনি বলেন, শ্রীলঙ্কার ইনিংসের উল্লেখযোগ্য দিক কুশল মেন্ডিস উইকেট কিপার কাম ব্যাটার 124 রান করেন এবং চারিত আসালাঙ্কা দলীয় ক্যাপ্টেন, তিনি 58 রান করেন এবং বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভালো বোলিং করেন মেহেদী হাসান মিরাজ 2 উইকেট, তানভীর ইসলাম 1 উইকেট, তানজিম হাসান সাকিব 1 উইকেট, তাসকিন আহমেদ 2 উইকেট দখল করেন এবং মোস্তাফিজুর রহমান 10 ওভার বল করে 52 রান দিয়ে কোনো উইকেটের দেখা তিনি পাননি। এবং এটাই ছিল মোটামুটি সাম আপ শ্রীলঙ্কার দলের। এবং শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন, 3 ম্যাচে তারা 2টি 100 পেয়েছে, 80-র ঊর্ধ্বে রান করেছে। এবং বাংলাদেশের যদি অতীত রেকর্ড বলি, লাস্ট 20 ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা সর্বোচ্চ মনে হয় 5টি সেঞ্চুরি করেছে। সেখানে শান্তর একটা সেঞ্চুরি রয়েছে গত বছর চট্টগ্রামের প্রথম ওয়ানডেতেই, এবং তাহিদ হৃদয় একটা সেঞ্চুরি করেছিলেন। ভারতের বিপক্ষে সৌম্য সরকার নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 169 রানের একটা ইনিংস খেলেন। তবে আমরা ছোট ইনিংসকে আসলে বড় করতে পারছি না, ছোট গল্পকে বড় গল্পে পরিণত করতে পারছি না, দায়িত্বশীল ইনিংস খেলতে পারছি না, উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসছি, সেটাই কিন্তু আসলে পরিলক্ষিত হয়েছে। তবে বাংলাদেশের ইনিংসের দিকে যদি একটু তাকায়, তা বাংলাদেশের ইনিংসটা কেমন ছিল। পারভেজ হোসেন ইমন 28 রান করে আউট হয়েছিলেন। পারভেজ হোসেন ইমন একজন পিঞ্চ হিটার, প্রতিশ্রুতিময় ক্রিকেটার। তবে ওয়ানডে ক্রিকেটটা তো এমন নয় যে 1-2টি বিগ শট বাউন্ডারি মেরে আউট হয়ে যেতে হবে। ক্রিজে সেটেল ডাউন হওয়া, মাইন্ড সেট আপ করা এবং থিতু হয়ে বোলারদের মোকাবেলা করা, সিচুয়েশন ডিমান্ড করে খেলা, সেন্স অফ আর্জেন্সি, সেন্স অফ হিউমার, এগুলো মেনটেন করে খেলা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। ধুমধাড়াক্কা ক্রিজে আসলাম আর 1টি 4 2টি 6 মেরে আউট হয়ে গেলাম, দিস ইজ নট এ ক্রিকেট ইজ এ ক্যালকুলেটিভ গেম, সেটা মাথায় রাখতে হবে। তানজিদ হাসান তামিম, জুনিয়র তামিম 17 রান করেছিলেন। শান্ত উইদাউট স্কোরিং কোনো রান করেনি, গোল্ডেন ডাক। তাহিদ হৃদয় 78 বল মোকাবেলা করে 51 রান করেছেন। তাহিদ হৃদয় 51 রান করলেন। তাহিদ হৃদয়ের সামনে সুযোগ ছিল, সেই 51 রানের ইনিংসটা আর একটু বড় করতে পারতেন। এইরকম দায়িত্বশীল ইনিংস যদি না খেলতে পারেন, বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, যে নাজুক অবস্থা, ডিপ্লোরেবল কন্ডিশন, সেখান থেকে বের হওয়া খুবই দুরূহ ব্যাপার। শামীম হোসেন পাটোয়ারি 18 বল থেকে 12 রান করেছেন 1টি 4-এর মাধ্যমে। জাকের আলী অনেক 27 রান করেছেন
এই হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং পারফরমেন্স, ব্যর্থতার যে বৃত্ত, সেই বৃত্তেই কিন্তু ঘূর্ণিপাক খাচ্ছে, ব্যর্থতার চূড়াবালিতে বারবার হাবুডুবু খাচ্ছে, সেখান থেকে বের হয়ে আসতে পারছেন না। আর বাংলাদেশ ক্রিকেট টিম একটা ট্রানজিশনাল পিরিয়ড কিন্তু অতিবাহিত করছে, কারণ 5-5 জন সিনিয়র ক্রিকেটার যারা দলে নেই, তারপরে তরুণদের উপরেই কিন্তু অনেক ভরসা, কিন্তু সেই ভরসার সাথে আসার যে প্রাপ্তি বা প্রত্যাশার যে প্রাপ্তি, সেটা মেটাতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। কারণ অধারাবাহিক এবং কনসিস্টেন্সির যে অভাব, সেটি কিন্তু খুবই লক্ষণীয়। এবং তাওহিদ হৃদয়ের কথা বলছিলাম, তাওহিদ হৃদয় তিনি 51 রান করেছেন। তবে জাকের আলী অনেকের ব্যাটিং অর্ডারটা একটু পরিবর্তন করে আরও উপরের দিকে নিয়ে যাওয়া যেত কিনা, সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেহেদী হাসান মিরাজের জায়গায় যে তাওহিদ জাকের আলী অনেককে যদি ব্যাটিং করাতো, তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও হয়তো ভালো হতো। তবে আমার দৃষ্টিকোণ থেকে মমিনুল হক সৌরভ তিনি টেস্ট ক্রিকেট খেলেন, এখন 1 ডাউন বা 2 ডাউন বা মিডল অর্ডারে মমিনুল হক সৌরভকে বিবেচনা করা যেতে পারে। কারণ যে ধস নামে, সেই ধস ট্যাকেল দেওয়ার জন্য, যে অন্তত উইকেটটা বাঁচিয়ে রাখার জন্য ক্রিজে, এটি করা যেতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই সেটা চিন্তা করে দেখবেন। সবসময় আমরা বাংলাদেশকে ভালোবাসি, হৃদয়ে বাংলাদেশ, শয়নে স্বপনে বাংলাদেশ, এবং বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরেই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 3টি টি20 ম্যাচ রয়েছে। সেই 3টি টি20 ম্যাচে বাংলাদেশ কী পারফরমেন্স করে, সেটাও কিন্তু দেখার বিষয়। এবং বাংলাদেশের জন্য সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে হলে টপ 8-এর মধ্যে থাকতে হবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশ সব কিছু বিচার বিশ্লেষণ করে খেলবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।